হ্যালো, প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবার মঙ্গল কামনা করে আজকের অনলাইন ক্লাস শুরু করছি এবং সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা দ্বিতীয় পত্রের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব এই অধ্যায়ের লাস্ট ক্লাস করব, শেষের ক্লাস করব, অর্থাৎ শেষের দিকের যে অংশটি সেটা। সেই শেষের দিকের অংশটা হচ্ছে চুম্বকত্ব। তা এই অধ্যায়ের এটি আমাদের অষ্টম ক্লাস। চুম্বক নিয়ে আলোচনা করব এবং চুম্বকত্ব নিয়ে আলোচনা করব। চুম্বকটা কি? চুম্বক হচ্ছে প্রাচীনকাল থেকেই মানুষের ধারণা ছিল, মানুষ দেখে আসছে যে লোহা এবং অক্সিজেনের সংমিশ্রণে একটি পদার্থ পাওয়া যায় প্রকৃতিতে। সেটি হচ্ছে খনিজ পদার্থ, সেটার নাম হচ্ছে ম্যাগনেটাইট। এই ম্যাগনেটাইটের একটা ধর্ম হচ্ছে এটি লোহা জাতীয় পদার্থকে আকর্ষণ করে। লোহা জাতীয় পদার্থকে আকর্ষণ করে। এই আকর্ষণ করে বলেই এই পদার্থকে নামকরণ করা হলো চুম্বক নামে। এই প্রকৃতিতে পাওয়া এই চুম্বককে আমরা বলি প্রাকৃতিক চুম্বক। এই চুম্বককে কিন্তু খুব শক্তিশালী নয়, এটা যে কোনো আকারে পাওয়া যায়। আমরা বিশেষ প্রক্রিয়ায় এই চুম্বককে বিভিন্ন আকারে পরিণত করি এবং খুব শক্তিশালী চুম্বকে পরিণত করতে পারি। একটি চুম্বককে যদি আমরা মুক্তভাবে ভারকেন্দ্র দিয়ে ঝুলিয়ে দিই তাহলে এটি ভৌগোলিক উত্তর দক্ষিণ বরাবর থাকে এবং এটি লোহ জাতীয় পদার্থকে আকর্ষণ করার সামর্থ্য রাখে। তাহলে আমরা বলতে পারি যেই পদার্থ উত্তর দক্ষিণ মুক্তভাবে ঝুলিয়ে দিলে উত্তর দক্ষিণ দিক বরাবর থাকে এবং লোহ জাতীয় পদার্থকে আকর্ষণ করার সামর্থ্য রাখে, তাকে আমরা চুম্বক বলবো। এই আকর্ষণ করার সামর্থ্য এবং দিকদর্শী প্রদর্শন করা, এটাকে বলা হয় চুম্বকত্ব। ভূচুম্বকত্ব কি? টেরেস্ট্রিয়াল ম্যাগনেটিজম বলতেছি আমরা। এই টেরেস্ট্রিয়াল ম্যাগনেটিজম বা ভূচুম্বকত্ব কি? পৃথিবী একটি চুম্বকে নিয়ে আচরণ করে। ব্রিটিশ রানী এলিজাবেথের ব্যক্তিগত চিকিৎসক 1600 সালে ডক্টর গিলবার্ট প্রথম ব্যাখ্যা করেন এবং প্রমাণ করেন যে পৃথিবী একটি চুম্বক। পৃথিবী চুম্বকের উত্তর দক্ষিণ ভৌগোলিক উত্তর দক্ষিণ বরাবর থাকে না। ভৌগোলিক উত্তর দক্ষিণের সাথে এটি 18 ডিগ্রি কোণ করে থাকে। অর্থাৎ আমরা যদি বলি এটি যদি পৃথিবী হয়, এটা হচ্ছে ভৌগোলিক উত্তর মেরু, ভৌগোলিক, আর এটা হচ্ছে দক্ষিণ মেরু। এই রেখাটা, এটা হচ্ছে কি মেরু রেখা। এই বরাবর থাকবে না, পৃথিবীর চুম্বকটা থাকবে এরকম করে। এটি হচ্ছে পৃথিবী চুম্বক, ভূচুম্বক, এবং তার অক্ষের সাথে এটি হচ্ছে ভূচুম্বক অক্ষ। এখন যেটা আঁকলাম এটি হচ্ছে ভূচুম্বক অক্ষ। এটি এখানে 18 ডিগ্রি কোণ করে থাকে। কত কোণের মতো থাকে? সরে যায় 18 ডিগ্রি। এবং আমরা যদি স্থানগুলো দেখি, এই বিন্দুটা আর এই বিন্দুর অবস্থানটা যদি আমরা বলি, এটা উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু। ভৌগোলিক উত্তর দিকে থাকে পৃথিবী চুম্বকের দক্ষিণ মেরু, আর ভৌগোলিক দক্ষিণ দিকে থাকে পৃথিবী চুম্বকের উত্তর মেরু, অর্থাৎ এই বিন্দু থাকবে। এটা এবং এই যে দূরত্ব যদি আমরা বলি, এখানকার দূরত্বটা অর্থাৎ উত্তর মেরু যে দক্ষিণ মেরুর যে দূরত্ব, ভূচুম্বকের যে দক্ষিণ মেরুর দূরত্বটা, অবস্থানটা, সেটি হচ্ছে কানাডার বুথিয়া উপদ্বীপে। আর ভৌগোলিক ভূচুম্বকের উত্তর মেরুর অবস্থানটা হচ্ছে অ্যান্টার্কটিকার ভিক্টোরিয়া অঞ্চলে। এবং আমরা যদি অবস্থানটা দেখি, ভৌগোলিক উত্তর থেকে উত্তর মেরু থেকে এটির অবস্থান হচ্ছে, দক্ষিণ মেরুর অবস্থান হচ্ছে 2500 কিলোমিটার পশ্চিমে, আর উত্তর মেরুর অবস্থান হচ্ছে ভৌগোলিক ভূচুম্বকের উত্তর মেরুর অবস্থান হচ্ছে ভৌগোলিক মেরু রেখা থেকে 2200 কিলোমিটার পূর্বে। কথাগুলো কি মনে আছে?
এইগুলো, এই তথ্যগুলো একটু মনে রাখবা। এগুলো আমাদের এমসিকিউ প্রশ্নের জন্য লাগে। একটি চুম্বককে যদি আমি উত্তর মেরুতে নিয়ে যাই, তার উত্তর মেরু কি হবে? নিচের দিকে নেমে যাবে। কারণ এই পৃথিবী চুম্বকের দক্ষিণ মেরুর আকর্ষণের কারণে এটা এরকম থাকবে। আর যদি এই পাশে দক্ষিণ মেরুতে নিয়ে যাই, তাহলে দেখা যাবে যে কি সেটি উত্তর মেরু নিচের দিকে নেমে আসে। ঠিক আছে, এইভাবেই আমরা দক্ষিণ মেরু নিচের দিকে নেমে আসি ভূচুম্বকের। কারণ পৃথিবী চুম্বকের উত্তর মেরু তখন দক্ষিণ মেরুতে অবস্থান করতেছে, সেই জন্য এটা নিচের দিকে, দক্ষিণ মেরু নিচের দিকে থাকবে। তাহলে এই চুম্বক দিয়ে আমরা যে দিক নির্দেশ করে থাকি, এটি আসলে আমরা এই কারণে করতে পারি। এখন মেরু যেহেতু দুই প্রান্তে আছে, আমরা দেখব যে কি এই চুম্বকের ভূচুম্বকের কারণে পৃথিবীর এটা হচ্ছে কি পূর্ব দিক, এটা হচ্ছে পূর্ব পশ্চিম রেখা। বিভিন্ন অবস্থানে, পৃথিবীর বিভিন্ন অবস্থানে প্রাবল্যের মান, ভূচুম্বকের প্রাবল্যের মান ভিন্ন ভিন্ন। এই প্রাবল্যের মান এবং দিক জানার জন্য ভূচুম্বকত্বের আমরা 3টে রাশি নিয়ে থাকি। ভূচুম্বকত্বের বিভিন্ন স্থানে প্রাবল্যের মান এবং দিক জানার জন্য 3টি রাশি আমাদের জানা দরকার। একটা হচ্ছে কি বিচ্যুতি, আর একটা হচ্ছে বিনতি, আর একটা হচ্ছে ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ বা প্রাবল্য। খেয়াল রাখতে হবে। তাহলে কি জন্য আমরা বিষয়গুলো আলোচনা করতেছি? আমরা বলছি কি পৃথিবীর কোন স্থানের ভূচুম্বক ক্ষেত্রের প্রাবল্যর মান এবং দিক জানার জন্য 3টি রাশি জানা দরকার আমাদের। পৃথিবীর কিন্তু এক এক স্থানে এক এক রকম এই ভূচুম্বক ক্ষেত্রের প্রাবল্যের মানটা, এই মানগুলো একরকম। যে 3টি রাশির সাহায্যে আমরা ভূচুম্বক ক্ষেত্রকে প্রকাশ করব, যে 3টি রাশি জানা দরকার আমাদের, সেগুলোকে বলা হয় ভূচুম্বকত্বের উপাদান। এগুলো কি? ভূচুম্বকত্বের উপাদান। একটা হচ্ছে কি বিচ্যুতি, আরেকটা হচ্ছে বিনতি, আরেকটা হচ্ছে ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক প্রাবল্য বা উপাংশ। এগুলো আমরা একটু আলোচনা করব। এই 3টে রাশি কি, বুঝা গেছে? আচ্ছা, তার আগে ছোট করে একটু বিষয় আলোচনা করা দরকার, সেগুলো একটু আলোচনা করে নিই। সে আলোচনাটা হচ্ছে কি আমরা চুম্বকের ক্ষেত্রে আলোচনা করব। একটি স্থায়ী চুম্বক যদি আমরা দেখাই, চুম্বকটাকে আমরা এরকম দেখাই। এটা হচ্ছে তার দুই প্রান্ত হচ্ছে মেরু শক্তি, এখানে প্রবল, এখানেও প্রবল ভাবে মেরু শক্তি থাকে। এই দুটা বিন্দুকে আমরা বলি মেরু, যথাক্রমে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু। এই দুই মেরুর সাথে লম্বভাবে কল্পিত রেখাকে আমরা বলি চৌম্বক অক্ষ। এটা কি? চৌম্বক অক্ষ। খেয়াল রাখবা এটা। এই দুটা মেরুর মধ্যবর্তী দূরত্বকে বলা হয় চুম্বক দৈর্ঘ্য। সংখ্যা হিসাবে আসে, কিন্তু মনে রাখতে হবে এই দৈর্ঘ্যটা হচ্ছে চুম্বক দৈর্ঘ্য, যাকে 2l দ্বারা প্রকাশ করি। এই থেকে এই পর্যন্ত দূরত্বটা, এটা কি দ্বারা প্রকাশ করি? আমরা 2l দ্বারা প্রকাশ করে থাকি। এই চুম্বক অক্ষের সাথে লম্বভাবে কল্পিত তল, এটার সাথে লম্বভাবে যদি আমরা একটা তল কল্পনা করি, এটাকে বলা হয় চুম্বক মধ্য তল। চৌম্বক মধ্যতল, চৌম্বক ভ্রামক। এই মেরু শক্তিকে আমরা কি দ্বারা প্রকাশ করি? m দ্বারা প্রকাশ করি। চৌম্বক ভ্রামককে ক্যাপিটাল M দ্বারা প্রকাশ করি। মেরু শক্তি এবং চুম্বক দৈর্ঘ্যের গুণফলকে বলা হয় চৌম্বক দৈর্ঘ্য। চুম্বকের কিছু বিষয় আলোচনা করতেছি, কিন্তু আমরা কি কি চুম্বক কাকে বলে আলোচনা করলাম, চুম্বকত্ব কি বলে আলোচনা করলাম, চুম্বক অক্ষ কি সেটা দেখালাম, মেরু শক্তি কি সেটা বললাম, চুম্বক দৈর্ঘ্য কি সেটা আলোচনা করলাম, চুম্বক ভ্রামক কি সেটি আলোচনা করলাম। এখন আসো আরেকটা বিষয় আলোচনা
করা দরকার বলে মনে করি, সেটি হচ্ছে চুম্বক দৈর্ঘ্য এবং জ্যামিতিক দৈর্ঘ্য কি এক নাকি? চুম্বক দৈর্ঘ্য আর চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য। একটা চুম্বক যদি আমরা এরকম আঁকি, এটি হচ্ছে NS একটি দণ্ড চুম্বক মনে করলাম, তার দুই প্রান্তের দূরত্ব হচ্ছে AB, এটা দুই প্রান্ত, এটা এক প্রান্ত। আর এটা হচ্ছে কি এই দুটা মেরুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কি চুম্বক দৈর্ঘ্য। তার NS হচ্ছে চুম্বক দৈর্ঘ্য, চুম্বক দৈর্ঘ্য। আর AB হচ্ছে জ্যামিতিক দৈর্ঘ্য, জ্যামিতিক দৈর্ঘ্য। অর্থাৎ চুম্বকের দুই প্রান্তের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কি জ্যামিতিক দৈর্ঘ্য, আর দুই মেরুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে চুম্বক দৈর্ঘ্য। এই চুম্বক দৈর্ঘ্য এবং জ্যামিতিক দৈর্ঘ্যের একটি সম্পর্ক আছে। সম্পর্কটা হচ্ছে চুম্বক দৈর্ঘ্য সমান হচ্ছে চুম্বক দৈর্ঘ্য সমান হচ্ছে 0.85 ইন্টু জ্যামিতিক দৈর্ঘ্য, জ্যামিতিক দৈর্ঘ্য। অর্থাৎ চুম্বক দৈর্ঘ্যকে জ্যামিতিক দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে আমরা সবসময় একটা ধ্রুবমান পাই, এবং সেই মানটা হবে 0.85, 0.85। এটি মনে রাখতে হবে। এগুলো আমাদের এই অধ্যায়ের আলোচনায়। গাণিতিক সমস্যা যখন চুম্বকের নিয়ে আলোচনা করবা, তখন তোমাকে এই প্রশ্নগুলোর মুখোমুখি হতে হবে। তো তাহলে আমরা ভূচুম্বকত্ব বা টেরেস্ট্রিয়াল ম্যাগনেটিজম আলোচনা করতে গিয়ে আমরা চুম্বকত্বের কতগুলো বিষয় আলোচনা করে নিলাম, সেগুলো একটু খেয়াল রাখবা। এবার আমরা একটু এখানে আলোচনা করতে চাই ভৌগোলিক মধ্যতল এবং ভূচুম্বক মধ্যতল, দুটা বিষয়। ভৌগোলিক মধ্যতল, আবার বলছি ভৌগোলিক মধ্যতল, ভূচুম্বক মধ্যতল। ভৌগোলিক মধ্যতল হচ্ছে এই ভৌগোলিক উত্তর দক্ষিণ রেখার সাথে লম্বভাবে কল্পিত তল। ভৌগোলিক উত্তর দক্ষিণ রেখার সাথে লম্বভাবে যদি একটি তল কল্পনা করি, এখন যে তলটি আমি আঁকলাম লাল রং দিয়ে, এটি হচ্ছে ভৌগোলিক মধ্যতল। আর ভূচুম্বক রেখা হচ্ছে, এটি হচ্ছে ভূচুম্বকের অক্ষ। কোনটা? এই থেকে NS, এটি হচ্ছে ভূচুম্বক হিসাবে দেখাচ্ছি। তাহলে তার সাথে যদি ওই ভূচুম্বক রেখার সাথে লম্বভাবে যে কল্পিত তল বা ভূচুম্বক অক্ষের সাথে যে লম্বভাবে কল্পিত তল, তাকে বলা হয় ভূচুম্বক মধ্যতল। আরেকবার বলি, ভৌগোলিক উত্তর দক্ষিণ রেখার সাথে লম্বভাবে কল্পিত তলকে আমরা বলি ভৌগোলিক মধ্যতল, যেটা এই লাল রেখা দিয়ে দেখাচ্ছি, তল দিয়ে দেখাচ্ছি। আর চুম্বক অক্ষ হচ্ছে, একটু আগে আমরা বলছি, চুম্বকের উত্তর এবং দক্ষিণ মেরুর সাথে সংযুক্ত রেখাকে আমরা চুম্বক রেখা বলি। এটা হচ্ছে ভূচুম্বক রেখা, কারণ এটা ভূচুম্বক। উত্তর দক্ষিণ এই বরাবর না থাকে, এটা ভূচুম্বক থাকে, এটা ভূচুম্বক। তাহলে এটা ভূচুম্বক রেখা অক্ষ। সেই ভূচুম্বক অক্ষের সাথে লম্বভাবে যে কল্পিত তল, এটি হচ্ছে কি ভূচুম্বক মধ্যতল। তাহলে আমরা চুম্বকের কতগুলো বিষয় এবং ভূচুম্বকের কতগুলো বিষয় আলোচনা করলাম। এখন আসো আবার আগের জায়গায় আসি, ভূচুম্বকত্বের উপাদান নিয়ে একটু ব্যাখ্যা করব। ভূচুম্বকত্বের উপাদান কাকে বলছিলাম? ভূচুম্বকত্বের ক্ষেত্রে আমরা দেখি পৃথিবীর বিভিন্ন স্থানে চুম্বক ক্ষেত্রের প্রাবল্যের মান ভিন্ন ভিন্ন, এক এক স্থানে একরকম, এবং দিকও এক এক স্থানে এক এক দিক। এটি যদি আমরা একটা চুম্বক শলাকাকে রাখি পৃথিবীর বিভিন্ন স্থানে, দেখবো তার আচরণ দিক বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হচ্ছে, এবং সেটি অনুভূমিকের সাথে বিভিন্ন কোণে অবস্থান করে। দেখা যাবে কি বিভিন্ন কোণে চুম্বক শলাকাটাকে আমরা মুক্ত হয়ে চলে গেলাম, এটি কাত হয়ে যাচ্ছে কোনো দিকে ওইদিকে কাত হচ্ছে, কোনো দিকে উত্তর মেরু নিচের দিকে, কোনো দিকে দক্ষিণ মেরু, কোনো স্থান দক্ষিণ মেরু। আমরা বিভিন্ন জায়গায় কোনো জায়গায় দেখবো যে এটা কম এদিকে সরে যাচ্ছে, পূর্ব দিকে সরে যাচ্ছে, পশ্চিম দিকে সরে যাচ্ছে, উত্তর দক্ষিণ বরাবর থাকে না। এটি হচ্ছে বিভিন্ন স্থানে প্রাবল্যের মানের ভিন্নতার কারণে। এখন ভূচুম্বক ক্ষেত্রের কোন স্থানের প্রাবল্যের মান এবং দিক জানার জন্য তিনটি রাশি জানা দরকার। একটু আগে আলোচনা করছি, পূর্বে তোমাদেরকে বলছি। সেই তিনটি রাশি হচ্ছে যথাক্রমে
বিচ্যুতি, বিনতি, ভূচুম্বকত্বের অনুপ্রবেশ প্রাবল্য, এদেরকেই আমরা বলি ভূচুম্বকত্বের উপাদান। ভূচুম্বকত্বের উপাদান। তো প্রথমটা একটু আলোচনা করি, বিচ্যুতি কি? বিচ্যুতি হচ্ছে ভৌগোলিক চৌম্বক মধ্যতল এবং চৌম্বক মধ্যতল, একটি চৌম্বকের চৌম্বক মধ্যতল দুটা এক বরাবর থাকে না, তাদের মাঝে যে কোন উৎপন্ন হয় সেটাকে বলা হয় বিচ্যুতি, অর্থাৎ সরে যাওয়া। আবার একটু দেখেন, এটা মনে করলাম এটা হচ্ছে কি একটা তল, এই তলটা হচ্ছে ভৌগোলিক মধ্যতল, ভৌগোলিক মধ্যতল। কিন্তু আমার চুম্বকটাকে যদি আমি রাখি মুক্তভাবে, তখন ওই স্থানে দেখবো যে কি সেই চুম্বকটা এই তলে, অর্থাৎ চুম্বকের অক্ষর সাথে যে তল কল্পনা করি তখন সেটি এরকম করে থাকে। তাহলে এই দুটো তল এক না, ভৌগোলিক মধ্যতল এবং চুম্বক মধ্যতল, এই দুটার অন্তর্ভুক্ত কোণকে বলা হয়, এটা হচ্ছে বিচ্যুতি। এটাকে থিটা দ্বারা প্রকাশ করা হয়। এটাকে কি দ্বারা প্রকাশ করে? থিটা দ্বারা। যেমন যদি বলি ঢাকার বিচ্যুতি হাফ ডিগ্রি পূর্ব, তাহলে ঢাকায় যদি একটি মুক্তভাবে একটি চুম্বক শলাকাকে আমরা ঝুলাই দিই, এরকম করে ঝুলাই দিলাম, তাহলে সেটা বরাবর উত্তর দক্ষিণ না করে তার এরকম করে সরে থাকবে। অর্থাৎ এরকম না থেকে, খেয়াল করো, এরকম না থেকে এটি উত্তর মেরুর এই পূর্ব দিকে থাকে। এটাকে বলা হয়, এই যে এই অক্ষের সাথে না থেকে বরাবর উত্তর দক্ষিণ বরাবর না থেকে এই সরে যাওয়া, এটাকে বলা হয় বিচ্যুতি। তখন আমরা ভৌগোলিক তলের সাথে মধ্যতলের সাথে চুম্বক মধ্যতল হিসাব করবো, তখন দেখবো যে একটা কোণ উৎপন্ন হচ্ছে, সেই কোণটাকে আমরা বলে থাকি বিচ্যুতি। অর্থাৎ বিচ্যুতি মানে সরে যাওয়া, উত্তর দক্ষিণ বরাবর না থেকে সরে যাওয়া। সেটি কি থাকে? দেখা যায় উত্তর মেরু পূর্ব দিকে থাকে অথবা পশ্চিম দিকে থাকে। এটি তুমি কোন অবস্থানে অবস্থান করতেছো তার উপর নির্ভর করবে। তুমি যদি উত্তর গোলার্ধে থাকো তাহলে এটি উত্তর দিকে সরে যাবে, যদি দক্ষিণ গোলার্ধে থাকো দক্ষিণ দিকে সরে যাবে, দক্ষিণ দিকে সরে যাবে। কারণ উত্তর গোলার্ধে আছে ভূচুম্বকের দক্ষিণ মেরু, সেই জন্য আকর্ষণের কারণে দিকে সরে যাচ্ছে, তার প্রভাব ওদিকে বেশি। আর দক্ষিণ গোলার্ধে আছে উত্তর মেরু, সেই জন্য তার প্রভাব হচ্ছে এদিকে। এইভাবে আমরা কি পূর্বে না পশ্চিমে অবস্থান করতেছি, কোন গোলার্ধে কোন অবস্থানে আছি সেটি আমরা জানতে পারি বিচ্যুতির সাহায্যে। ঠিক আছে? অর্থাৎ বিচ্যুতির অবস্থান বা পূর্ব এবং পশ্চিমে দেখি, উত্তর গোলার্ধে না দক্ষিণ গোলার্ধে আসি, সেটি আমরা জানতে পারি বিচ্যুতি থেকে। এবং আমরা জানি যে পৃথিবীর সব স্থানে বিচ্যুতি, তারপর হচ্ছে কি বিনতি এবং ভূচুম্বকীয় উপাদান, এই তিনটে রাশি কখনো এক হবে না। তিনটে রাশি আমার বিভিন্ন স্থানে, অবশ্যই ভিন্ন প্রত্যেকটা স্থানেই ভিন্ন ভিন্ন মান হবে। আচ্ছা, এবার আসো বিনতি। বিনতি হচ্ছে বিনতি, নত হয়ে থাকা। অর্থাৎ আমি যদি একটা চুম্বক শলাকাকে যদি মুক্তভাবে ঝুলিয়ে দিই, সেটি উত্তর দক্ষিণ বরাবর না থেকে, অর্থাৎ এটি উত্তর দক্ষিণ রেখা বরাবর না থেকে, এটা অর্থাৎ ওই রেখা বরাবর না থেকে এটা রেখার সাথে একটি কোণ করে থাকে। কতটুকু কোণে নত থাকে সেটি হচ্ছে বিনতি। একটু খেয়াল করো, আমি ধরো একটি সুতার সাহায্যে একটা দৃঢ় অবলম্বন থেকে দুটো বস্তু জুড়ে দিলাম। একটা হচ্ছে এক টুকরা কাঠ, আর একটা হচ্ছে একটি চুম্বক। একটি চুম্বক একই অক্ষ বরাবর আছে, এটি এইভাবে থাকবে। ভার কেন্দ্র দিয়ে জুড়ে দিলাম, তাহলে মুক্তভাবে সোজা থাকবে, কিন্তু চুম্বকটা এরকম থাকবে না। চুম্বকটাকে আমরা দেখবো এরকম সরে যাচ্ছে। যদি আমি এটাকে চুম্বক শলাকা হিসেবে আঁকি, দেখাই, তাহলে চুম্বক শলাকাটা এরকম উত্তর দক্ষিণ বরাবর না থেকে এটি কি করবে, এরকম থাকবে। চুম্বক শলাকা হিসেবে একটু দেখাতে চাচ্ছি, আবার বুঝি না, মানে এটি এইভাবে না থেকে এইভাবে থাকবে না, থাকবে কোন ভাবে, এইভাবে এরকম করে থাকবে। কেন থাকবে বা এটা কি, এই যে একটা কোণ করে থাকা, এটাকে বলতেছি আমরা বিনতি। এই কোণটাকে আমরা বলি বিনতি। চুম্বক শলাকা উত্তর মেরু নিচের দিকে থাকতে পারে, কিংবা দক্ষিণ মেরু এই অক্ষের সাথে, অনুভূমিক অক্ষের সাথে একটা কোণ করে নত থাকতে পারে। যদি আমি
উত্তর গোলার্ধে থাকি তাহলে কি হবে, এটা উত্তর গোলার্ধে যদি থাকি তাহলে উত্তর মেরুর নিচে থাকবে, দক্ষিণ গোলা থাকলে দক্ষিণ মেরুর নিচের দিকে থাকবে। একেবারে উত্তর মেরুতে যদি নিয়ে যাই তাহলে এটা একদম 90 ডিগ্রি কোণে থাকবে। কত কোণে থাকবে? 90 ডিগ্রি কোণে থাকবে উত্তর মেরুতে, উত্তর মেরু। আর দক্ষিণ মেরুতে যাই, দক্ষিণ মেরুর নিচের দিকে থাকবে। এইভাবে আমরা যে অবস্থানটা দেখি, এই কোণটা তৈরি হওয়া অনুভূমিকের সাথে, এটাকে বলে থাকি বিরতি। এটি কেন হয়? ভূচুম্বক ক্ষেত্রের কারণ এটা হয়। ভূচুম্বক ক্ষেত্র ওই বিন্দুতে, ওই অবস্থানে যেদিকে ক্রিয়া করে সেদিকেই আসলে সেদিক বরাবরই চুম্বক সরাসরি থাকে। তাহলে আমরা বলতে পারি এই বিন্দুতে, তথা আমি যে এখানে যে বিন্দুটা নিই, তাহলে আমরা বলবো এই হচ্ছে আমার ভূচুম্বক ক্ষেত্রের দিক। পৃথিবীর চুম্বক ক্ষেত্রের দিক হচ্ছে এইদিকে, সেই জন্যই আমার এই চুম্বক সরাকাটা এইভাবে নত হয়ে থাকে। বোঝা গেছে? তাহলে কেন থাকে? পৃথিবীর চুম্বক ক্ষেত্রের প্রভাবে এটি পৃথিবীর চুম্বক ক্ষেত্র বরাবর এটি নত সরে যায়। এই কোণটা কত হবে সেটি ওই স্থানের প্রাবল্যের উপর নির্ভর করবে, ভূচুম্বক ক্ষেত্রের প্রাবল্যের উপর নির্ভর করে, যেটাকে আমরা বি দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে প্রাবল্যের মান জানার জন্য এবং দিক জানার জন্য আমরা এই উপাদানগুলো ব্যবহার করব। কি কি? বিনতি, বিচ্যুতি। আরেকটা রাশি ব্যবহার করব, সেটি হচ্ছে ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ। এই যে ভূচুম্বক ক্ষেত্র আমরা দেখালাম, এটা ভূচুম্বক ক্ষেত্র অনুভূমিকের সাথে উৎপন্ন কোণ করলো। এটাকে যদি আমরা ভেক্টর বিভাজন অনুযায়ী দেখাই, যদি লম্ব উপাংশ বিভাজন করি এদিকে এবং এদিকে, তাহলে এটি যদি আমার ভূচুম্বক ক্ষেত্র হয় তাহলে আমরা দুটি উপাংশ পাই। একটা এদিকে হরিজন্টাল আর একটা এদিকে, এটাকে বলি ভার্টিক্যাল। একটি উপাংশ এই বি কে বিভাজন করলাম, কাকে? এই বি কে বিভাজন করলাম। বিভাজন করার পরে দুটি উপাংশ, লম্ব উপাংশে একটা এইচ বা হরিজন্টাল অনুভূমিক, আর একটা হচ্ছে ভি বা ভার্টিক্যাল উলম্ব উপাংশ। এই অনুভূমিক উপাংশকে আমরা লিখব এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে বি কস ডেল্টা, আর ভি ইজ ইকুয়াল টু হবে বি সাইন ডেল্টা। খেয়াল করছো? হবে এগুলা? হ্যাঁ, ভেক্টর বিভাজন থেকে আর ভেক্টরকে বিভাজন করলে তার অনুভূমিক উপাংশ হয় আর কস থিটা, উলম্ব উপাংশ আর সাইন থিটা। তাহলে এটা তো অনুভূমিক ডেল্টা এখানে, তাহলে এটা হচ্ছে বি কস ডেল্টা, এটা হচ্ছে ভি ইকুয়াল টু বি সাইন ডেল্টা। তাহলে আমরা ভূচুম্বক ক্ষেত্রের প্রাবল্যের সাথে বিনতির সাথে দুটো গুরুত্বপূর্ণ রাশির সমীকরণ বের করলাম। এই সমীকরণগুলোর ভিতরে, আমার উপাংশগুলোর ভিতরে, এটিকে আমরা ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ বা উপাংশ বা প্রাবল্য বলি, এবং এটি আমার ভূচুম্বকত্বের উপাদান। এটাকে আমরা ভূচুম্বক ক্ষেত্রের উপাদান হিসাবে ব্যবহার করি প্রাবল্যের মান জানার জন্য, দিক জানার জন্য। এটি আমার প্রয়োজন। তাহলে কি ভার্টিক্যাল উপাংশটা কি দরকার হয় না? হ্যাঁ, ভার্টিক্যাল উপাংশ তো আছে, কিন্তু সেটি দিয়ে ভূচুম্বক ক্ষেত্র প্রকাশ করতে পারি না। কারণ এই ভার্টিক্যাল উপাংশটা বা উলম্ব উপাংশের মানটা পৃথিবীর বিভিন্ন স্থানে, আমরা কয়েকটা স্থানে, দুটো স্থানে একই রকম পেতে পারি, কিন্তু উলম্ব উপাংশের মান কখনো এক হবে না, কখনো এক হবে না। সেই জন্য তাকেই আমরা ভূচুম্বকত্বের উপাদান হিসাবে নিচ্ছি, অর্থাৎ ভূচুম্বক ক্ষেত্র প্রকাশ করার জন্য যে রাশিটা। তাহলে আমরা ভূচুম্বকত্বের যে উপাদান হিসেবে বললাম তিনটা বিষয়, একটা হচ্ছে কি বিচ্যুতি, আর একটা হচ্ছে বিনতি, আর একটা হচ্ছে ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক প্রাবল্য বা উপাংশ। এই বিষয় সম্পর্কে কি আমাদের জানা হয়েছে? হ্যাঁ, আরেকটু বলি, একবার বলি শেষ করি। সেটি হচ্ছে বিচ্যুতি হচ্ছে কি চুম্বক শলাকে যখন আমরা উত্তর দক্ষিণ বরাবর রাখি, মুক্তভাবে ঝুলাই দিই, এটা উত্তর দক্ষিণ বরাবর না থেকে এটি একটু সরে যায়, তখন তার চুম্বক মধ্যতল, ভূচুম্বকের মধ্যতলের সাথে, ভৌগোলিক মধ্যতলের সাথে একটি কোণ করে থাকে, অর্থাৎ কোণ করে অবস্থান করে চুম্বক মধ্যতলটি। যে কোণে এটি তারা চুম্বক মধ্যতল থেকে, ভৌগোলিক মধ্যতল থেকে সরে যায়, সেই কোণটাই হচ্ছে বিচ্যুতি। আর যখন একটি চুম্বক শলাকাকে উত্তর দক্ষিণ বরাবর ঝুলাই দিলাম, সেটি যখন দেখা যায় যে একটু সরে আবার নিচের দিকে অনুভূমিক রেখার সাথে একটি কোণ তৈরি করে, এই অনুভূমিক রেখার সাথে একটি কোণ তৈরি করে, এইটাকে বলি বিনতি। এবং কোন দিকে থাকে? ওই স্থানের ভূচুম্বক ক্ষেত্র যেদিকে ক্রিয়া করে সেদিকে থাকে। তাহলে তার ভূচুম্বক ক্ষেত্রকে বিভাজন করি, দুটো উপাংশ পাই, একটা হচ্ছে কি এইচ অর্থাৎ অনুভূমিক উপাংশ, আর একটা হচ্ছে বি উলম্ব উপাংশ। এই দুটোকে বিভাজন করলে আমরা দুটো উপাংশ পাই। তার ভিতরে আমরা অনুভূমিক যেটি, সেটিকে ভূচুম্বকত্বের
উপাদান হিসাবে বিবেচিত করি। তো তাহলে আমরা ভূচুম্বকত্ব কি, টেরেস্ট্রিয়াল ম্যাগনেটিজমটা কি, পৃথিবী যে একটি চুম্বক হিসাবে কাজ করে তার চুম্বকত্ব কোথায় কিভাবে কিরকম হয় তার একটি সাধারণ ধারণা পাইলাম, এবং আমরা পরিমাপ করার জন্য দুটো গাণিতিক সমীকরণও আমরা নিলাম বিচ্যুতির সাথে বিনতির সাথে যেটির সম্পর্ক। তাহলে এখন আসো আমরা এই সম্পর্কটাকে আরেকটু করে এক্সপ্লেন করব, ব্যাখ্যা করব, সরলীকরণ করব। তাহলে বি যদি কোনো স্থানের, আমরা দেখাচ্ছি আবার, যদি কোনো স্থানের চুম্বক ক্ষেত্র যদি খেয়াল করো ভালো করে, চুম্বক ক্ষেত্র যদি এটা হয় তাহলে এটি হচ্ছে অনুভূমিক রেখার সাথে উৎপন্ন কোণ ডেল্টা, এটা হচ্ছে হরিজন্টাল কম্পোনেন্টের মান যার মান হচ্ছে বি কস ডেল্টা, আর এটা হচ্ছে এদিকে হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্টের মান উলম্ব উপাংশ যেটা হচ্ছে বি সাইন ডেল্টা। এখন এই বিচ্যুতি ভূচুম্বকত্বের প্রাবল্য উপাংশগুলি বের করার জন্য আমরা দুটো সমীকরণকে আমরা এই প্রথম সমীকরণ মনে করলাম বি ইজ ইকুয়াল টু বি সাইন ডেল্টা, আর দ্বিতীয় সমীকরণ মনে করলাম এইচ ইজ ইকুয়াল টু বি কস ডেল্টা। এই দুটো সমীকরণকে একটাকে আরেকটা দিয়ে ভাগ করলে, প্রথম সমীকরণকে দ্বিতীয় সমীকরণ দিয়ে ভাগ করলে আমরা পাই টেন ডেল্টা ইজ ইকুয়াল টু ভি বাই এইচ। এই সমীকরণটা পেতে পারি। আবার এটাকে যদি ভাগ করলে কট ডেল্টা পেতে পারি। আবার দুটোকে স্কোয়ার করব, বর্গ করে যোগ করলে কি হবে, বর্গ করে যোগ করলে এক নং সমীকরণকে বর্গ করলাম, দুই নং সমীকরণকে বর্গ করলাম, যোগ করলাম, তাহলে পাবো বি স্কোয়ার সাইন স্কোয়ার ডেল্টা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার ডেল্টা। তাহলে আমি এখানে লিখতে পারি বি স্কোয়ার সাইন স্কোয়ার ডেল্টা প্লাস কস স্কোয়ার ডেল্টা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ভি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, বা বি ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার ভি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। একই সমীকরণ, দুটো সমীকরণ থেকে আমাদের আরেকটা সমীকরণ আমরা বের করে নিলাম। এরকম আমরা অনেকগুলো সমীকরণ বের করে আনতে পারি। তাহলে এইটা খুব গুরুত্বপূর্ণ সমীকরণ চুম্বকত্বের উপাদানের জন্য, খুব সহজ একটা বিষয়। এটা নিয়ে আমাদের প্রশ্ন হয়, গাণিতিক সমস্যা আসে, এমসিকিউর প্রশ্ন হয়। আমরা একটু খেয়াল করব এই প্রশ্নগুলো কিভাবে আসলো, সমীকরণগুলো কিভাবে আমরা দেখালাম এবং সেগুলো কিভাবে প্রয়োগ করব। তো আমরা একটা অঙ্ক যদি করি তাহলে আমরা আমাদের জন্য একটু সুবিধা হয়, তাই না? আমি একটু মোবাইলটাকে ক্যামেরাটাকে ঠিক করি, আবার ক্যামেরাটা সরে গেল। আমাকে গাণিতিক সমস্যা একটু আলোচনা করতে যাচ্ছি, যেটি তোমাদেরকে বারের কাজ হিসাবে দিতে চাচ্ছি। আমি একটু ব্যাখ্যা করে দিব যেন তোমরা সহজে পারো। প্রশ্নটা আমি একটু লিখি। প্রশ্নটা হচ্ছে, তোমরা প্রশ্নটা অবশ্যই লিখে নেবা, তারপর সেটি সমাধান করবা। তাহলে আমাদের বাড়ির কাজ হচ্ছে গাণিতিক সমস্যা। কোন স্থানের পৃথিবী চুম্বক ক্ষেত্রের উপাংশ চুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশের মান, উপাংশের মান 89 ওয়েবার নিউটন পার ওয়েবার। তারপর হচ্ছে কি ওই স্থানে এবং বিনতি 60 ডিগ্রি। ওই স্থানের ভূ চৌম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশের মান নির্ণয় করো। তাহলে এটি হচ্ছে আমাদের প্রথম বাড়ির কাজ। দ্বিতীয় বাড়ির কাজটা একটু লিখে নাও। আচ্ছা, প্রথমটা লিখে নাও।
কোন স্থানের পৃথিবীর চুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশের মান 89 নিউটন পার ওয়েবার এবং বিনতি হচ্ছে 60 ডিগ্রি, ওই স্থানের ভূচুম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশের মান কত হবে? এটি আমরা করতে পারবো নিশ্চয়, পারবো না? এই দেখো, অনুভূমিক উপাংশের মান আছে, কোনটা দেওয়া আছে? অনুভূমিক উপাংশের মান মানে হরিজন্টাল কম্পোনেন্ট এইচ এর মান দেওয়া আছে এবং বিনতির ডেল্টা দেওয়া আছে। উলম্ব উপাংশ ভি নির্ণয় করতে হবে, পারবো না? এইচ হচ্ছে কত? তাহলে এইচ হচ্ছে এটা, আর এটা হচ্ছে ভি নির্ণয় করবা, এটা হচ্ছে কি ডেল্টা। তো আমরা এইচ ডি এইচ এবং ডেল্টার মধ্যে সম্পর্ক একটু আগে করছি না, মনে আছে? হ্যাঁ, আবার দেখবা সেটা, আবার ভিডিওটা দেখবা, যদি না মনে থাকে তাহলে অঙ্কটা করতে পারবো, আমি বলছি না, তোমরা করবা, এটা তোমাদের বাড়ির কাছে। এবার আমরা আরেকটা প্রশ্ন লিখি। সেটা হচ্ছে, দেখো প্রশ্নটা হচ্ছে, কোন স্থানের পৃথিবীর চুম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশ, লিখো আমার সাথে, কোন স্থানের, 2 নম্বর প্রশ্ন এটা, কোন স্থানের পৃথিবী চুম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশ, পৃথিবী চৌম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশ অনুভূমিক উপাংশের √3 গুণ ওই স্থানের বিনতি কত? ওই স্থানের বিনতি কত? তাহলে আমরা দ্বিতীয় প্রশ্নটা করে দেখলাম। এখন কোন স্থানের পৃথিবী চুম্বক ক্ষেত্রের বা ভূচুম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশ অনুভূমিক উপাংশের √3 গুণ। উলম্ব উপাংশের মানটা কিরকম? অনুভূমিক উপাংশ যেটা তার √3 গুণ, অর্থাৎ উলম্ব উপাংশ হচ্ছে কি ভি, সেটা হচ্ছে অনুভূমিক উপাংশের √3 গুণ। এই তথ্যটা দেওয়া আছে। এখান থেকে আমরা বিনতি বের করতে পারবো, ইনশাল্লাহ পারবা তোমরা। একটু আগে আমরা করলাম না, এইচ ইজ ইকুয়াল টু বি কস ডেল্টা, ভি ইজ ইকুয়াল টু বি সাইন ডেল্টা। বি বের করে করতে পারো, অথবা একটা সমীকরণ আরেকটা সমীকরণকে ভাগ করলে আমাদের লাস্টে একটা সমীকরণ দেখালাম না আমরা, 3 নং সমীকরণ, ট্যান ডেল্টা ইজ ইকুয়াল টু ভি বাই এইচ, সেই সমীকরণটা প্রয়োগ করে তুমি ডেল্টা নির্ণয় করতে পারবা। এই সমস্যাটি তোমরা সমাধান করবা। তো আজকের ক্লাসে যদি আমরা একটু রিভিউ করি, একটু খেয়াল করে দেখো আমরা কি কি জানতে পারলাম। আজকের ক্লাসে আমরা জানলাম চুম্বকটা কি, চুম্বকত্ব কি, তারপরে হচ্ছে কি চুম্বক অক্ষ, চুম্বকের কিছু সাধারণ ধর্ম আলোচনা করলাম, সংখ্যা আলোচনা করলাম, চুম্বক অক্ষ কি, মেরু শক্তি কি, চুম্বক দৈর্ঘ্য কি, জ্যামিতিক দৈর্ঘ্যের সাথে চুম্বক দৈর্ঘ্যের সম্পর্ক কি, চুম্বক ভ্রামক কি, এগুলো আমরা আলোচনা করছি। তারপরে ভূচুম্বকত্বের সম্পর্কে যখন আমরা টেরেস্ট্রিয়াল ম্যাগনেটিজম নিয়ে আলোচনা করছি, তখন পৃথিবী একটি চুম্বক, সেই চুম্বকের, পৃথিবীর চুম্বকের উত্তর মেরু দক্ষিণ মেরু ভৌগোলিক উত্তর দক্ষিণ মেরুর সাথে কেমন করে অবস্থান করতেছে, তাদের শক্তি কেমন, প্রাবল্য কিরকম হয়, কত দূরে উত্তর মেরুটা, দক্ষিণ মেরুটা কত দূরে অবস্থান করতেছে, ভৌগোলিক উত্তর দক্ষিণ রেখার সাথে কত দূরে আছে। তারপরে আমরা বের করছি যে কি চুম্বক মধ্যতল কি, ভৌগোলিক মধ্যতল কি, ভূচুম্বক মধ্যতল কি, এগুলো আমরা দেখাচ্ছি, তাই না? তারপরে আমরা প্রাবল্যের, ভূচুম্বক ক্ষেত্রের, পৃথিবীর চুম্বক ক্ষেত্রের কোন স্থানের প্রাবল্যের মান এবং দিক জানার জন্য 3টি রাশিকে জানা দরকার করছি, একটা বিচ্যুতি, বিনতি, আরেকটা হচ্ছে ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক প্রাবল্য বা উপাংশ, সেগুলো কি, সেইগুলো বিষয়ে আলোচনা করছি। এবং আমরা বিনতির সাথে ভূচুম্বক ক্ষেত্রের বা পৃথিবীর চুম্বক ক্ষেত্রের একটি সম্পর্ক আমরা সেখানে দেখালাম, সেটি ব্যাখ্যা করে আমরা বললাম অনুভূমিক উপাংশের মান কত হবে, উলম্ব উপাংশের মান কত হবে, ভূচুম্বক ক্ষেত্রের সাথে তাদের সম্পর্ক কি, সেই সম্পর্কে আলোচনা করলাম। তো আশা করি তোমরা এই বিষয়গুলো আজকে আলোচনাটা মোটামুটি তোমরা বুঝতে পারছো, এবং আমরা দুটো বাড়ির কাজ দিলাম, সেগুলো সমাধান করবা। যদি তুমি কোনো অংশ বুঝতে সমস্যা হয়, অঙ্কগুলো করতে সমস্যা হয়, বা এই ধরনের আরো অনেক অঙ্ক আছে আমাদের, সেগুলো তোমরা অনুশীলন করবা, সেগুলো করতে সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবা। আমি তোমাদের সমস্যাগুলো সমাধান করার জন্য যথাসাধ্য চেষ্টা করব। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে,
ঘর থেকে বাইরে হবে না নিতান্ত প্রয়োজন ছাড়া। যদি বাইরে হতে হয় তাহলে মাস্ক পরিধান করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবার মঙ্গল কামনা করে অনেকক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসে এখানেই সমাপ্তি করছি। আল্লাহ হাফেজ।